একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। যে কোনো একটি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? ভিন্ন হবে। তাহলে এখানে একটা মজার ব্যাপার আছে ভাইয়া। n ইকুয়াল কত ভাইয়া? 1, l ইকুয়াল কত? 0, m ইকুয়াল কত? 0। দ্বিতীয় ইলেকট্রনের জন্য -12। কথা ক্লিয়ার? এখন তুমি দেখবা যে s অর বিটা মানে s স্পিন কোয়ান্টাম নাম্বার আপার স্পিনে থাকে, তখন তুমি m এর ভ্যালুটা ভিন্ন নিতে পারবা, কিন্তু স্পিনটা তোমার একই হবে। কথা কি বুঝতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্টস? হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এইচএসসি রসায়ন বিজ্ঞান অর্থাৎ গুণগত রসায়নের ইলেকট্রন বিন্যাসের রীতিনীতির। আজকে আমাদের 2 নম্বর নীতি হচ্ছে পলির বর্জন নীতি। সো তোমরা আগের লেকচারে দেখেছো কি আউফবাউ নীতি, আজকে আমরা কি শিখবো? পলির বর্জন নীতি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই পলির বর্জন নীতিটা অত্যন্ত মজার একটা নীতি, রাইট? কার নীতি দেখতে পাচ্ছ? পলির বর্জন নীতি। পাউলি উনি কিন্তু আরো অনেক কিছু আবিষ্কার করে গেছেন, বিশেষ করে তড়িৎ ঋণাত্মকতা, পাউলির স্কেল, রাইট? সো আমরা আজকে শিখবো পলির বর্জন নীতির সেই রোমাঞ্চকর সূত্র, যার নাম হচ্ছে পলির বর্জন নীতি। তিনি আবিষ্কার করেছিলেন পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটা কি ভাইয়া? একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। যে কোনো একটি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? ভিন্ন হবে। তাহলে এখানে একটা মজার ব্যাপার আছে ভাইয়া। কি ব্যাপার জানো? দেখো, কোয়ান্টাম নাম্বার, তোমাকে কোয়ান্টাম নাম্বার সম্পর্কে জানতে হবে। তুমি কি জানো কোয়ান্টাম নাম্বার কয়টা? n আছে একটা, l আছে একটা, m আছে একটা, আর এটা আছে কি ছোট হাতের s দিয়ে বুঝাই আমি, স্পিন কোয়ান্টাম নাম্বার, তাই না? m s ও বলা হয়। সো ভাইয়া উনি কি বলতে চাইছেন আমাদের সামনে বলো তো? উনি বলছেন যে একটি পরমাণুতে লুক এট, আমি ধরলাম হিলিয়াম। তো হিলিয়ামকে তুমি যদি এখানে কাউন্ট করো, এখানে দুইটা আছে, তাই তো? এই যে 1s কি হবে বলো তো? 2। তাহলে 1s2, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কয়টা? চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। যে কোনো একটি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে? ভিন্ন হবে। অর্থাৎ ঘূর্ণায়মান ইলেকট্রনের স্পিনটা বিপরীতমুখী হবে। কিভাবে? দেখো, আমি তোমাদেরকে দেখাবো যে এটা আসলে কিভাবে হয়। আমি যদি এখন ধরি যে হিলিয়ামের ভাইয়া প্রথম ইলেকট্রন এর জন্য, দেখো প্রথম ইলেকট্রনের জন্য কি হচ্ছে দেখো তো। আমার বিজ্ঞানী কি বলছেন, আমার এই মানে মহিমান্বিত মানে পলির বর্জন নীতি আসলে কি বলতে চাইছেন যে বর্জন শব্দটার মানে কি, মানে এক্সক্লুশন জিনিসটা কি? মানে চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা ম্যাচ করবে না, যে কোনো একটা ভিন্ন হবে, তাই তো? চারটা কোয়ান্টাম সংখ্যার মধ্যে একটা ম্যাচ করবে না, আর সেটা হতে পারে কি স্পিন নাম্বার, সেটা হতে পারে কি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কথা বুঝছো? খুবই ইন্টারেস্টিং এটা নীতি এটা ভাইয়া। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য আমি কি লিখতে পারি? দেখো, প্রথম ইলেকট্রনটা তুমি দেখতেই পাচ্ছ ভাইয়া, এখানে আছে, তাই না? এই যে কয় নাম্বার কক্ষপথে আছে? 1 নম্বরে আছে, তাই না ভাইয়া? 1 নম্বরে আছে। তাহলে n এর মান কত লিখবো আমি? 1। তাহলে l এর ভ্যালু কত লিখবো? 0। হ্যাঁ, m এর ভ্যালু কত হবে? 0। s এর মান কত হবে? প্রথম ইলেকট্রনের জন্য আমি নিব +½ কথা কি ক্লিয়ার ভাইয়া? আশা করি কথা ক্লিয়ার। এখন অনেকে প্রশ্ন করবে আমাকে, ভাইয়া এই l এর মান কিভাবে আসলো? l বের করার সূত্র হচ্ছে 0,n-1, তাই না? আবার m বের করার সূত্র কি ভাইয়া? 0, ± কি বলতো? l। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ফর্মুলা। ওকে, এটা আমরা কোয়ান্টাম নাম্বারে অনেক ভালো করে শিখিয়েছি। যারা রেগুলার ক্লাসগুলো করো ওমেগা পেজে এবং অফলাইনে, তাদের জন্য আমার কোনো আফসোস নেই। বাট যারা করো নাই, তারা কিন্তু আসলেই অনেক কিছু মিস করেছো। যারা বিশেষ করে এইচএসসি 27 এর স্টুডেন্ট, তোমাদেরকে সালাম জানাই। তোমাদের রীতিনীতি অনেক ভালো। তোমরা এখন এইচএসসি 27 শিক্ষার্থী, তোমাদের জানতে হবে আউফবাউ, পলি এবং হুন্ডের নীতি। তোমার আগে নীতি ঠিক করো, তাহলে তোমার পড়াশোনার রীতিনীতি সব ঠিক হয়ে যাবে। আর সেটা করার জন্য আসতে হবে আমাদের ওমেগার অফলাইন প্ল্যাটফর্মে। তোমাদেরকে অনলাইনে আমরা সার্ভিস দিচ্ছি না, শুধু আমরা জানান দিচ্ছি যে আমরা একমাত্র বনশ্রীতে অফলাইনের পাশাপাশি অনলাইনেও তোমাদেরকে সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখি। আমাদের এখানে যতজন টিচার আছেন সম্মানিত, সবাই কিন্তু অ্যাডমিশনে পাক্কা একজন এক্সপেরিয়েন্স টিচার, একজন মেন্টর। সো তুমি দেরি না করে যোগাযোগ করো ওমেগাতে এবং তুমি চুজ করো তোমার সেরা মেন্টরস। মাই ডিয়ার স্টুডেন্টস, এই রীতিনীতির এই পর্যায়ে তুমি এখন জানবা যে প্রথম ইলেকট্রনের জন্য পাইলাম এটা, তাহলে অভিসার দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি হবে? দেখো, দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি হচ্ছে দেখো তো। n ইকুয়াল কত ভাইয়া? 1, l ইকুয়াল কত? 0, m ইকুয়াল কত? 0। দ্বিতীয় ইলেকট্রনের জন্য -½ কথা ক্লিয়ার?
কথা পুরা খাঁটি, কথাটা পুরোই পিওর, কারণ এটা যে পলির বর্জন নীতি, তাই তো এই তথ্যটাও পিওর হতে হবে। কি বলেছেন উনি, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হবে না। ঠিক আছে, একটা কোয়ান্টাম সংখ্যা কি হবে, ভিন্ন হবে। এটা ছিল পলির বর্জন নীতি। এখন এই নীতিটা যদি তুমি জানো যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের কয়টা কোয়ান্টাম সংখ্যা আছে, চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না রে পাগলা, কখনো একই হবে না। ইউ হ্যাভ টু বুঝতে হবে, ইউ হ্যাভ টু জানাইতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু বুঝাইতে হবে। সো জানতে হলে আসতে হবে, কথা কি বুঝছো? এইটা দেখো। এরপরে তোমাকে যদি আমি আরেকটা ব্যাপার দেখাই, সেটা কি লক্ষ্য করো বাচ্চারা। দেখো আমি তোমাকে জাস্ট আরেকটা নীতি যদি দেখাই। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পলির বর্জন নীতির এখন যেই ইলেকট্রন বিন্যাসটা দেখব সেটি হচ্ছে সিলিকন। আমি যদি তোমাকে বলি যে সিলিকনের 13 এবং 14তম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতিটি দেখাও, অথবা সিলিকনের 11 এবং 12তম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতিটি দেখাও, কেমন হবে এটা একটু দেখি আমরা। সিলিকনের তুমি জানো ইলেকট্রন কনফিগারেশন 1s2, 2s2, 2p কত 6, 3s2, আবার 3p কত ভাইয়া 2, তাই না? এটা কিন্তু ইলেকট্রন বিন্যাস, তাই তো? তো আমি যদি এখন হিসাব করি, দেখো যে এখানে হচ্ছে আমার 1 আর 2তম ইলেকট্রন, তাহলে 1 2, এখানে কত 3 4, এইখানে কত আছে বলো তো ভাইয়া 5 6 7 8 9 10, আর এখানে কত আছে 11, আরটা কি 12, আর এইখানে কত আছে ভাইয়া, এখানে আছে তোমার 12। হ্যাঁ, আর আমি যদি এইখানে দেখাই, এখানে আছে কত দেখো তো 12, আসলে কি 12 দেখো তো। তাহলে এখানে আমি যদি দেখাই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা কত 13, এটা কত 14। তাহলে তোমরা কিন্তু এখানে পেয়ে গেছো ভাইয়া, এটা 13, এটা কত 14। তাহলে আমরা এইভাবে না দেখিয়ে যদি আমরা এইভাবে দেখাই, লুক অ্যাট, ধরো এটা কত, এটা কত ভাইয়া 1s, এখানে কয়টা ইলেকট্রন আছে, দুইটা। এরপরে আসো তোমার কত, এটা বলো তো, এটা আছে 2s, তাই না? এটা কত 2s, তাই তো? সেটা 2s। হ্যাঁ, আর এটা কত আছে 2s, তারপরে কত আছে ভাইয়া 2p। তো 2p তে এখানে কি আছে 2px, 2p কত 2py এন্ড 2p কি তো z। তারপর কত আছে 3s, তাই না? 3s, এখানে কয়টা আছে দুইটা। এবার এখানে কত আছে ভাই 3p। তো 3p তুমি দেখতে পাচ্ছ 3px, 3p কি y এন্ড 3p কি z। তাহলে এইখানে যে ইন্টারেস্টিং ব্যাপারটা দাঁড়াচ্ছে 1 2, এটা কত 3 4 5 6 7 8 9 10 11 12, এটা 13, এটা কত 14। তাহলে ভাইয়া 13তম ইলেকট্রন এটা, আর 14তম ইলেকট্রন কি এটা, তাই তো? আচ্ছা, তো এইখানে আমি এখন কি করব বলো তো? যেহেতু আমার 13 এবং 14তম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতি দেখানোর জন্য বলছে, তাহলে তুমি কিভাবে দেখাবা? তুমি এখানে লিখবা যে কত, এই যে 13তম ইলেকট্রনের জন্য, কত 13তম ইলেকট্রনের জন্য n এর ভ্যালু কত বাচ্চারা দেখো তো, n এর ভ্যালু কত 3, রাইট? তাহলে l এর ভাইয়া n এর ভ্যালু 3 হলে তাহলে l এর ভ্যালু কয়টা হয় তুমি জানো? l এর ভ্যালু 0 হবে, 1 হবে, 2 হবে, তাই না? কিন্তু আমি নিব কোনটা? আমি কি l এর ভ্যালু তুমি জানো যে l এর ভ্যালু যদি 0 হয় s, 1 হলে কি হবে p, আর 2 হলে কি হবে d। তাহলে s p p আর এটা কি ভাই d। তাহলে আমার লাগবে কোনটা? আমার লাগবে p, তাই না? কারণ আমার p x ইলেকট্রনটা আছে। সো l এর মান এখানে আমি 1 নিব। তাহলে m এর ভ্যালু কত নিব? কারণ তোমরা জানো যে l এর মান 1 এর জন্য m এর মান কয়টা হয়? 3টা হয়, যে মানে -1 0 +1, তাই তো? তো আমরা জানি যে যদি m এর মান -1 হয় তাহলে আমার মানে এটা সম্ভাবনা আছে 50% px py pz হওয়ার চান্স আছে, তোমরা এটা জানো অবশ্যই। তাহলে আমি যদি এখানে লিখি যেহেতু আমার ইলেকট্রনটা কোথায় আছে px এ আছে, তাই না? কোথায় আছে px এ, তাহলে আমি এটাকে 1 লিখতেই পারি, আবার আমি -1ও লিখতে পারি, আবার আমি 0ও লিখতে পারি। দ্যাটস মাই উইশ, অ্যাজ ইউর খায়েশ অ্যাজ ইউর উইশ, কথা কি বুঝছো? তুমি নিতে পারো, সমস্যা নেই। কখন নিবা জানো? যখন দেখবা, লুক অ্যাট, কখন নিবা বলো তো? কখন নিবা? যখন দেখবা তোমার s এর ভ্যালুটা একই আসতেছে। ভাই এটা কিন্তু আপার স্পিন প্লাস হাফ, এটাও কি হবে আপার স্পিন প্লাস হাফ, কথা ক্লিয়ার? তাহলে আমি যদি এখন 2 নাম্বার ইলেকট্রনের জন্য যাই যে n ইকুয়াল তাও কত 3, দেখো 2 নাম্বার ইলেকট্রনের জন্য এই যে 2 নাম্বার না মানে 14তম ইলেকট্রন, কত ভাইয়া 14। তাহলে আমরা এখানে লিখতে পারি কত 14তম ইলেকট্রন, যেটা n এর মান কত 3, তাহলে l এর মান কত হবে? এটাও 1। কেন 1 হবে বলো তো? কারণ এটা আছে কোথায় 2py আছে, তাই তো? তাহলে m এর ভ্যালু কি হবে? m এর ভ্যালু আমি এবার নিতে পারি 1 নিতে পারি, আমি 0 নিতে পারি, কিন্তু +1 নেওয়া যাবে না, কারণ আমি +1 একবার নিয়ে নিছি, সো আমাকে +1 নেওয়া যাবে না, আমি 0 নিতে পারবো এবার। আর s এর ভ্যালু কি হবে? এটা +1/2। যখন তুমি দেখবা যে s অরবিটা মানে s স্পিন কোয়ান্টাম নাম্বার আপার স্পিনে থাকে, তখন তুমি m এর ভ্যালুটা ভিন্ন নিতে পারবা, কিন্তু স্পিনটা তোমার একই হবে,
কথা কি বুঝাতে পেরেছি মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে আহ্বার নীতিতে যা বলছে পলির বর্জন নীতি আসছে উল্টোটা, যে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারবে না। আমরা কয়টা ইলেকট্রন নিব? দুইটা নিব, ঠিক আছে? সো ভাই তুমি সবসময় একটি পরমাণুতে দুইটা ইলেকট্রন নিতে হবে। কয়টা নিতে হবে? দুইটা, ইউ অ্যান্ড সি, তুমি এবং সে দুজনেই থাকতে হবে। কিন্তু দুজনের যে চারটা কোয়ান্টাম সংখ্যা থাকবে সেই চারটা এক হবে না রে ভাই, কখনো এক হবে না, ভিন্ন হবে। এই কথাটাই আমরা পলির বর্জনীতিতে জানতে পেরেছি। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পলির বর্জনীতিতে আমাদের স্পিনটা খুব ভালোভাবে, হ্যাঁ, এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে খুব ভালোভাবে আমরা ধারণা পেতে পারি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এইভাবে একইভাবে আমি যদি বলি যে ক্লোরিনেটটা আমাকে বের করে দাও, কারটা? ক্লোরিনেটটা, তুমি কি পারবা ক্লোরিনেটটা বাইর করতে? অবভিয়াসলি না। তুমি ডিরেক্ট বলবা যে স্যার আমি যদি ক্লোরিনটা বাইর করতে চাই, লুক অ্যাট কারটা ভাইয়া, ক্লোরিনটা, হ্যাঁ ক্লোরিন, এন্ড ক্লোরিন তুমি কিভাবে বাইর করবা? কারটা? ক্লোরিনটা, তাই তো? তো ক্লোরিন বাইর করতে পারবা? ক্লোরিন বাইর করতে পারবা? যদি আমি তোমাকে বলি ক্লোরিনের 16 এবং 17তম ইলেকট্রনের জন্য পলির বর্জন নীতিটি দেখাও। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এইভাবে, যেহেতু আমাদের লেকচার একটু বড় হয়ে গেছে, একটু শর্ট দিতে হবে আমাদেরকে, তাই আমরা পলির বর্জন নীতিটা খুব সংক্ষেপে তোমাদের সামনে এখানে তুলে ধরেছি। আমরা এই পলির বর্জন নীতি, আহ্বার নীতির নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো কোশ্চেন নিয়ে হাজির হব তোমাদের সামনে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।